কৃষক বন্ধুদের জন্য আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। চাষের খুঁটিনাটি জানতে শুনুন অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ক্ষেত খামারের কথা। বন্ধুরা, আপনারা জানেন ভারত সরকারের 2014 সাল থেকে যে যাত্রাপথ শুরু হয়েছিল 2026 সালে তার 12 বছর পূর্ণ হলো। এই যে 12 বছরের যে যাত্রাপথ, এই যাত্রাপথে সমাজের বিভিন্ন স্তরের কিন্তু নানান জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়েছে। বিভিন্ন সেক্টর রয়েছে, সেই সঙ্গে কিন্তু সেই কৃষি ক্ষেত্রেও কিন্তু তার পরিকাঠামো চেঞ্জ হয়েছে। বিভিন্ন ধরনের স্কিম এসছে, কৃষকদের জন্য এসছে। কিছু না কিছু প্রকল্প রয়েছে, কিছু না কিছু যোজনা রয়েছে, যার থেকে কিন্তু প্রত্যেকেই আমরা উপকৃত হয়েছি। তো এই 12 বছর যে যাত্রাপথে কতটা মানুষ তার থেকে উপকৃত হয়েছেন, সেই বিষয় নিয়েও কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার ফজল মাহমুদকে। ফজলবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। তো যে কথা বলছিলাম যে 12 বছরের যে কার্যকাল, যে 12 বছরের যে যাত্রাপথ ভারত সরকার শুরু করেছিল, আজকে তার বছর 2026 সালে সেটা সম্পূর্ণ হলো 12 বছর। সাধারণত তো জনকল্যাণমূলক, পরিকাঠামোমূলক বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। তো এগ্রিকালচার সেক্টর রয়েছে, বিভিন্ন সেক্টর রয়েছে, তার মধ্যে এগ্রিকালচার সেক্টরও রয়েছে। সে এগ্রিকালচার সেক্টরটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই যে জনকল্যাণমূলক কি কি ধরনের প্রকল্প রয়েছে বা কি কি ধরনের পরিকাঠামো রয়েছে, সেই বিষয়ে যদি একটু বলেন। আচ্ছা, নমস্কার। আমি ফজল মাহমুদ, এলডিএ মুর্শিদাবাদ। প্রথমে বলি, আপনার যেটা কৃষ্ণবাবু বললেন যে গভর্নমেন্টের 12 বছর পূর্তি হয়েছে, সেই 12 বছরে গভর্নমেন্ট বিভিন্ন রকম স্কিম, বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন। তার মধ্যে যেটা আমরা সবথেকে জনপ্রিয় হয়েছিল বা আমরা জানি, PMJDY অ্যাকাউন্ট। আচ্ছা, হ্যাঁ, প্রধানমন্ত্রী জনধন যোজনা। আচ্ছা, এটা খুব ভীষণ পপুলার হয়েছিল। এটা ভীষণ পপুলার হয়েছিল। হ্যাঁ, এটা চালু হয়েছিল 28/8/2014 সালে। আচ্ছা, এই যে এই অ্যাকাউন্টটা চালু করতে বলা হয়েছিল, উপকারিতাটা কি রয়েছে? এটার উপকারিতা তো অবশ্যই আছে। বিশেষ করে রুরাল পিপল যারা ছিল, তাদের অনেকেরই অ্যাকাউন্ট ছিল না। তারা এই সুযোগটা নিয়ে, অনেকের হয়তো পয়সার বা ব্যাংকিং হ্যাবিটটাই ছিল না। তো গভর্নমেন্ট যেটা চেয়েছিলেন যে সবাইকে ব্যাংকমুখী করার জন্য, আচ্ছা, এবং একটা সেভিংস হ্যাবিট গ্রো করার জন্য। এটা স্কিমটা মেনলি কি বলবো, পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, তাদের জন্যই মেনলি ভাবা হয়েছিল। এবং গত ডিসেম্বর পর্যন্ত আমরা এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে প্রায় 31 লক্ষ অ্যাকাউন্ট আমরা খুলেছি এই স্কিমে। আচ্ছা, আর বিশেষ কোনো সুবিধে রয়েছে? ব্যাংকমুখী হলো, ব্যাংকে অ্যাকাউন্ট করলো, করে যে এটা তো জিরো ব্যালেন্সে যে কেউ এটা খুলতে পারে। একদম। এটা খোলার জন্য কি কোনো নথির দরকার? কি কি নথির দরকার? হ্যাঁ, প্রথমে বলি, প্রথমে আপনাকে এক কপি, এটা অ্যাকাউন্টটা খুলতে গেলে 1 কপি ফটো, আধার কার্ড বা প্যান কার্ড যদি থাকে, নাহলে ফর্ম 60 দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারবে। অ্যাকাউন্টটা খুলতে গেলে কোনো পয়সা লাগবে না, বা অ্যাকাউন্টটা মেনটেন করতেও কোনো পয়সা তাকে দিতে হবে না, অর্থাৎ জিরো ব্যালেন্সে অ্যাকাউন্টটা খুলতে পারবে। আর যেটা আছে এখন, যে আপনার 2018 সালের পর থেকে যারা এই অ্যাকাউন্টটা খুলবে, তারা এর মানে উইদাউট এনি প্রিমিয়াম দিয়ে 2 লাখ টাকা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পাবে। আর সঙ্গে সঙ্গে আপনার লাইফ ইন্স্যুরেন্স পাবে 30,000 টাকা উইদাউট এনি প্রিমিয়াম। তারপরে তার যদি এই অ্যাকাউন্টটা খোলার পরে আপনার তার যে কোনো সরকারি স্কিমে, যেটা আমরা গভর্নমেন্টের যেটা পলিসি, যে থ্রু ডিবিটি
ফান্ড ট্রান্সফার করা, সেই সুবিধাগুলো পাবে। মানে সরকারি যে সুবিধাগুলো রয়েছে সেগুলো ডাইরেক্ট ওই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে জমা হবে, ঢুকে যাবে। তার মানে এই অ্যাকাউন্টটা যখন শুরু করা হচ্ছে তখন একদম ডিবিডি লিংক দিয়েই এটা শুরু করা হচ্ছে, তাই তো? একদম একদম একদম, হ্যাঁ, যাতে পরে কোনো অসুবিধা না হয়। না হয়। আচ্ছা, ধরুন কোনো ব্যাংকে কারোর একটা অ্যাকাউন্ট রয়েছে, সে কি এই ধরনের আবার অ্যাকাউন্ট খুলতে পারবে? না, একটা লোক একটা অ্যাকাউন্টই খুলতে পারবে এবং এটা সবাই খুলতে পারবে। শুধু যেটা বলা, যারা খুলতে পারবে না, যেটা বলা আছে, যদি কোনো মানে কোনো লোক যদি সে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের ইন সার্ভিস এমপ্লয়ি হয়, ইন সার্ভিস অর পেনশন, সে খুলতে পারবে না। যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আন্ডারটেকিং এমপ্লয়ি হয়, তাহলে সে ইন সার্ভিস বা পেনশন হলে অ্যাকাউন্টটা খুলতে পারবে না। আর যে ইনকাম ট্যাক্স পে করে, সে এই অ্যাকাউন্টটা খুলতে পারবে না। বাকি সমস্ত লোকই এই অ্যাকাউন্টগুলো খুলতে পারবে। আচ্ছা, এছাড়া আর কি আছে, আর কি ধরনের স্কিম রয়েছে? হ্যাঁ, এছাড়া তো গভর্নমেন্টের আরও অনেকগুলো স্কিম আমরা 2014 সালের পরে আমরা দেখেছি, বা যেমন আপনার প্রাইম মিনিস্টার মুদ্রা যোজনা, যেটা 8/4/2015 সালে শুরু হয়েছিল। তারপরে এলো আপনার 9/5/15 থেকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, যেটা এখন বর্তমানে 436 টাকা প্রিমিয়াম দিতে হয়। আর প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, যেটাও শুরু হয়েছিল 9/5/15 থেকে, যার প্রিমিয়াম এখন বছরে 20 টাকা। এছাড়া আপনার আরও একটা ভালো স্কিম, যেটা হচ্ছে আপনার APY, অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনা খুব ভালো স্কিম। এটা 9/5/2015 সাল থেকে শুরু হয়েছিল এবং এফেক্টিভ ফ্রম 1/6/2015 থেকে ওটা এফেক্টিভ হয়েছিল। তারপরে ছিল স্ট্যান্ড আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ লোন ছিল, যেটা হচ্ছে SC/ST এবং জেনারেল কাস্টের মহিলাদের জন্য 1 কোটি টাকা পর্যন্ত লোন, মানে 10 লাখের উপরে এবং 1 কোটি টাকা পর্যন্ত। সেটা 16/1/2016 তারিখ 16 থেকে শুরু হয়েছিল। এছাড়া আপনার PM কুসুম, তারপরে আপনার PM বিশ্বকর্মা, যেটা 17/9/2023 থেকে শুরু হয়েছে। তারপর স্ট্রিট ভেন্ডারদের জন্য শুরু হয়েছিল। PM আত্মনির্ভর স্কিম শুরু হয়েছিল। PM FME 2020-21 সালে চালু হয়েছিল। বিভিন্ন রকম স্কিম লাস্ট আমরা 12 বছরে আমরা দেখেছি চালু হয়েছে। মুদ্রা যোজনার কথা বলছিলেন, মুদ্রা যোজনাটা মেইনলি কিসের জন্য, ব্যবসার জন্য না কিসের জন্য? হ্যাঁ, এটা যদি আপনার, এটা ব্যবসার জন্যেই, যেহেতু নন ফার্ম সেক্টরে কোনো ম্যানুফ্যাকচারিং, কোনো সার্ভিস বা কোনো ট্রেডিং ইউনিট হয়, তারা মুদ্রা লোন আপ টু 10 লাখ পর্যন্ত নিতে পারে। এটা প্রথম চালু হয়েছিল। এটা 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে শিশু, একটা কিশোর, তরুণ। পরবর্তীকালে আর একটা চালু হলো, যেটা তরুণ প্লাস, সেটা 10 লাখের উপরে। শিশুটা বলি, শিশুটা আপ টু 50,000 টাকা পর্যন্ত লোনকে আমরা শিশু বলি। আর কিশোর 50,000 থেকে 5 লাখ পর্যন্ত, এটা হচ্ছে কিশোর ক্যাটাগরিতে পড়ে। আর তরুণ হচ্ছে 5 লাখের উপরে 10 লাখ পর্যন্ত, এটা তরুণ ক্যাটাগরিতে পড়ে। আর 10 লাখের উপরে এটা হচ্ছে 10 থেকে 20, এটা হচ্ছে তরুণ প্লাস। তো জনসাধারণের মধ্যে এই ধরনের যে স্কিমগুলো কতটা, এটা আপনার আমরা প্রচুর সংখ্যক লোন আমরা দিয়েছি, মুদ্রা লোন। এবং এটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে আপনার কোনো 10 লাখ পর্যন্ত কোনো সিকিউরিটি লাগবে না। আচ্ছা, পেতে গেলে কি করতে হবে? এটা তার আপনার নিকটবর্তী ব্যাংকে যোগাযোগ করবে। যদি কেউ বিজনেস করে থাকে বা বিজনেস করতে চায়, আমরা এক্সিস্টিং বিজনেসের ক্ষেত্রেও লোন দিই। সঙ্গে সঙ্গে যারা বিজনেস নতুন প্রজেক্ট করতে চায়, তারাও লোন নিতে পারে। এবং আপনাকে বলি, এটা আমরা 2025-26 সালে 31/12/2025 পর্যন্ত যতগুলো আমরা লোন দিয়েছি, একটা আমি হিসাব আপনাকে দিই। মানে সমস্ত ব্যাংক মিলিয়ে মুর্শিদাবাদ জেলায় আমরা 1,33,168 জনকে লোন দিয়েছি শিশু ক্যাটাগরিতে। এবং কিশোর ক্যাটাগরিতে আমরা লোন দিয়েছি 2,09,842 জনকে। আচ্ছা। আর তরুণ ক্যাটাগরিতে আমরা লোন দিয়েছি 6,604 জনকে।
আর তরুণ প্লাস ক্যাটাগরিতে আমরা লোন দিয়েছি 109 জনকে। টোটাল আমরা আপ টু ডিসেম্বর 3,49,723 জনকে আমরা মুদ্রা ক্যাটাগরিতে লোন দিয়েছি। লোন দিয়েছেন। এই যে লোন যারা লোন পেলেন, নিলেন, নিয়ে ব্যবসা শুরু করলেন, এটা কি কোনো আপনাদের এতে রয়েছে যে তারা যে লোনটা নিয়ে ঠিকঠাক ব্যবসা করছে কিনা, বা টাকাটা কিভাবে তারা রিটার্ন দেবে আপনাদেরকে? হ্যাঁ, লোনটা নিয়ে আপনাদের এটা লোন মানে বিভিন্ন 2 রকম লোন হয়। একটা হচ্ছে টার্ম লোন হয়, আর একটা হচ্ছে সিসি লোন হয়। আচ্ছা। আবার দুটো কম্বাইনও হতে পারে, সিসি প্লাস টার্ম লোন, দুটো কম্পোজিটও হতে পারে। এইবারে যদি আপনার সিসি হয় তাহলে তো ইয়ারলি রিভিউ হবে, যদি টার্ম লোন হয় তাহলে আমার 7 বছর রিপেমেন্ট পিরিয়ড দিয়ে থাকে, 7 বছরে সে রিপেমেন্ট করবে। তবে একটা জিনিস যেটা বলি, কোনো কারণে হয়তো বড়োয়ারে কোনো কন্ট্রোল নেই, বড়োয়ারের কন্ট্রোল নেই মানে তার কন্ট্রোলের বাইরে গিয়ে আপনার ইউনিটটা খারাপ হয়ে গেল, সে বিজনেসটা চালু করতে পারলো না, তার জন্যে একটা ক্রেডিট গ্যারান্টি আছে যেটা ব্যাঙ্কগুলো নিয়ে থাকে। আপনার 0.5% আমরা ওখানে চার্জ হয় বছরে। অর্থাৎ কেউ যদি 1 লাখ টাকা লোন নেন তাহলে 0.5% হিসাবে তাকে ক্রেডিট গ্যারান্টি ফিসটা দিতে হবে। এবং সেক্ষেত্রে এই ব্যাঙ্কগুলোর একটা সুবিধা আছে কি, যে ওটার যদি কোনো বড়োয়ার ডিফল্ট করে তাহলে 85% ক্রেডিট গ্যারান্টি থেকে আমরা টাকাটা পেয়ে যাই। অর্থাৎ ব্যাংকের লস 15% হয়, সেজন্য ব্যাংক এখানে লোন দিয়ে থাকে বেশ। আচ্ছা। পিএমজেজেওয়াই এর কোনো রিটার্ন আছে কিনা? হ্যাঁ, রিটার্ন মানে এটা আপনার হচ্ছে বছরে দিতে হবে 436 টাকা। 436 টাকা দিলে এটা করতে পারে, প্রথমে বলি এটা করতে পারবে কারো বয়স যদি 18 থেকে 50 হয় তাহলে সে এই স্কিমটা করতে পারবে, এবং তার কন্টিনিউশন আপ টু 55 ইয়ার্স পর্যন্ত চলবে। মানে একবার কেউ 50-এ শুরু করলো তাহলে সে 55 পর্যন্ত প্রিমিয়াম দেবে, কিন্তু 51 বছর বয়সে কেউ করতে পারবে না। আচ্ছা। এবং যদি কেউ এনি টাইপ অফ ডেথ হয়, ন্যাচারাল ডেথ, এনি টাইপ অফ ডেথ হয়, তাহলে সে 2 লাখ টাকা তার ফ্যামিলি পাবে। আচ্ছা। সঙ্গে আরেকটা স্কিম আমাদের যেটা আছে PMSBY, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, যেটা অনলি অ্যাক্সিডেন্টাল ডেথ কভার করে। সেটা যদি কেউ এই দুটো স্কিমই করে তাহলে দুটো স্কিমে যদি করে তাহলে যদি কারো অ্যাক্সিডেন্টে ডেথ হয় তাহলে সে কিন্তু এখান থেকে 2 লাখ পেলো, ওখান থেকে 2 লাখ পেলো, 4 লাখ। আর একটা জিনিস আপনাকে যেটা আমার অ্যাড করা উচিত, যেটা আপনার PMJDY অ্যাকাউন্ট যদি কেউ খোলে, যেটা জনধন যোজনার অ্যাকাউন্ট যদি খোলে, তাহলে ওখানেও আমি আপনাকে বলেছিলাম 2 লাখ। তাহলে কোনো মানে ব্যক্তি যদি আপনার এই PMJDY করে, তার যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে তার ফ্যামিলি এই 2, 4 আর 2, 6 লাখ টাকা কিন্তু পেতে পারে, একজন পেতে পারে। আচ্ছা। এটা তো ফ্যামিলিকে তো ব্যাংকের সঙ্গে যোগাযোগ, হ্যাঁ, ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলেই আমরা খুব সহজে এটার মানে সেটেলমেন্টটা হয়ে যায়। বেশ, এবার একটু এগ্রিকালচার সেক্টরের কথাই আসি। আমাদের যেহেতু জেলা মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদে ক্রপ অফ মিউজিয়াম বলা হয়, তো সেই কৃষকদের জন্য ভারত সরকারের কি ধরনের স্কিম রয়েছে? বিভিন্ন ধরনের অনেকগুলো স্কিম আছে। যেমন আপনার চাষের জন্য লোন, আমরা যেটা বলি কিষাণ ক্রেডিট কার্ড, সেটা ক্রেডিট কার্ড খুব পপুলার একটা স্কিম। হ্যাঁ, পপুলার স্কিম। এটা মেনলি এখানে আমাদের লোন আমরা দিই, এগ্রিকালচারাল লোন। তারপরে আছে আপনার PMFME একটা আছে আপনার, যেটা চালু হয়েছিল, আমি আপনাকে বলেছি যে চালু হয়েছিল 2020-21 সাল নাগাদ। তারপরে PM কুসুম আছে, বিভিন্ন রকম মৎস্য সেক্টর, মানে ফিশারিতেও আছে, ফিশারিতেও একটা ভালো স্কিম রয়েছে যেখান থেকে মানে মাছ চাষের জন্য ভালো রকমের একটা টাকা সাহায্য পেতে পারে সরকারের কাছ থেকে। এছাড়া আপনার পশুপালন বলুন, সেক্ষেত্রেও লোন আছে। সমস্ত ধরনের লোন, কৃষি লোন ব্যাংকগুলো দেয়। ঠিক আছে। তার মানে কোনো কৃষকের যদি টাকার দরকার হয় তাহলে বিভিন্ন ধরনের স্কিম থেকে কৃষকেরা সেই লোন নিয়ে কিন্তু চাষাবাদ করতে পারে। আর এবার ধরুন কোনো কৃষকের
60 বছর বয়স হয়ে গেল বা 70 বছর বয়স হয়ে গেল, সে আর কাজ করতে পারছে না। সরকারি মানুষ যারা রয়েছে বা সরকারি চাকরি যারা করেন তারা একটা পেনশন পান। তো কৃষকদের জন্য কি সেরকম কোনো স্কিম রয়েছে? আপনি খুব একটা ভালো কোশ্চেন করেছেন, খুব ভালো। আমার একটা ভালো স্কিম আছে যেটা গভর্নমেন্ট চালু করেছিল আপনার 2009-5-2015 সালে, যার নাম হচ্ছে অটল পেনশন যোজনা। এটা খুব ভালো স্কিম। এটা শুধু কৃষক না, এটা আপনার যে কোনো আনঅর্গানাইজ সেক্টরের লোকজন এটা করতে পারে। এবং আমি তো কৃষকদের অবশ্যই বলবো এই স্কিমটা করার জন্য। এই স্কিমটা হচ্ছে মানে করতে পারবে কারো বয়স যদি 18 থেকে 40 বছর বয়স হয়, তাহলে অনলি তারাই এলিজেবল, তারা এই স্কিমটা করতে পারবে। এবং এটার কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা আছে, যেমন সে 60 বছর বয়সে কত টাকা পেনশন চায়, সেটা হচ্ছে আপনার 1000 হতে পারে, 2000 হতে পারে, 3000 হতে পারে, 5000 হতে পারে, ম্যাক্সিমাম 5000 পর্যন্ত পেতে পারে। এবারে আপনার কারো কোনো কৃষকের ধরুন বয়স হচ্ছে 18 বছর, তাহলে সে যদি প্রতি মাসে 42 টাকা করে জমা দেয়, 42 টাকা করে যদি জমা দেয়, তাহলে 60 বছর বয়সে গিয়ে সে প্রতি মাসে 1000 টাকা করে পেনশন পাবে। তবে আমরা যেটা করি, আমরা যেটা সবাইকে বলি যে 60 বছর বয়সে গিয়ে 1000 টাকা দিয়ে আপনার তেমন কিছু হবে না, আপনারা চেষ্টা করবেন যেটা যাতে 5000 টাকা পেনশন পেতে পারেন। তাহলে কেউ যদি আপনাকে মানে 42 করে মানে 210 টাকা প্রতি মাসে জমা দেয়, কারো বয়স যদি 18 হয়, তাহলে 210 টাকা সে জমা দিল। 210 টাকা জমা দিল মানে আপনার 60 বছরে গিয়ে মোটামুটি সে জমা দিচ্ছে, তার 42 বছর জমা দেবে, সে জমা দিচ্ছে 1,05,000 টাকা। আচ্ছা, তার কন্ট্রিবিউশন হচ্ছে। এইবারে এই 1,05,000 টাকা একটা মানে কর্পাস তৈরি হচ্ছে, যেটা 8.5 লাখ টাকা একটা কর্পাস তৈরি হবে। এই 8.5 লাখ টাকা তার ব্যাংকে জমা থাকলো, মানে গভর্নমেন্টের কাছে থাকলো, এবং তার বেসিসে গভর্নমেন্ট তাকে প্রতি মাসে আপনাকে 5,000 টাকা করে পেনশন দেবে, মানে মৃত্যু অবধি। একদম। শুধু তাই না, আপনার ধরুন কেউ 60 বছরে গিয়ে 5,000 টাকা পেনশন পাচ্ছে, ধরুন সে 80 বছর বাঁচলো, তাহলে কি, তাহলে সে 20 বছরের পেনশন নিয়েছে, 60,000 মানে প্রতি বছরে 60,000 টাকা করে, তার মানে 20 বছরে 12 লাখ টাকা পেনশন পেল। তারপরে তার ধরুন মারা গেল, তার স্ত্রী আরও 10 বছর বাঁচলো। আচ্ছা, তাহলে তার স্ত্রীও 5,000 টাকা করে পেনশন পাবে। ধরুন উনি আরও 10 বছর বাঁচতেন, তাহলে ওনাকে আরও আমরা 6 লাখ টাকা পেনশন দিলাম, তাহলে টোটাল পেনশন কত পেল? 18 লাখ টাকা। এবং উনি জমা দিয়েছিলেন কত? 1,05,000 টাকা। এবং শুধু তাই নয়, এবার যখন ওনার স্ত্রীও মারা গেল, তখন ওনাদের যে নমিনি থাকবে তাকে সেই 8.5 লাখ টাকা পেমেন্ট করে দেওয়া হবে। আচ্ছা, নমিনি যাকে মানে ওনার স্ত্রী, ওনার স্ত্রী তো পেলই, তারপরে ওনার যে ছেলে বা মেয়ে যাকে নমিনি করলো, সেই 8.5 লাখ টাকাটা ওনারা পাবেন। আচ্ছা, তাহলে উনি জমা দিলেন 1,05,000 টাকা, উনি বেনিফিট প্ল্যান 12 আর 6 18 আর 26,50,000 টাকা। বাহ, খুব ভালো স্কিম, খুব ভালো স্কিম। শুধু তাই না, উনি যত টাকা প্রতি মাসে জমা দেবেন, বছরে যত টাকা জমা দেবেন, তার 50% গভর্নমেন্ট একটা ফান্ড গভর্নমেন্ট কন্ট্রিবিউশন করে। কেউ হয়তো দেখা গেল মানে তবে ম্যাক্সিমাম 1,000 টাকা। যদি কেউ 1,800 টাকা জমা করে এক বছরে, তাহলে গভর্নমেন্ট 50% তাহলে 900 টাকা পেমেন্ট করবে। যদি কেউ 2500 করে, তাহলে গভর্নমেন্ট 50% হয় 1250 টাকা, কিন্তু গভর্নমেন্ট দেবে 1,000 টাকা করে। সেটাও ওনার ওইখানে জমা হবে, একসঙ্গে জমা হবে। আচ্ছা, আর একটা আমি বলি যে আপনার হয়তো আজকে কারো ক্যাপাসিটি নেই যে আজকে সে শুরু করলো 42 টাকা করে দেবে, শুধু 42 টাকা করে দিয়ে শুরু করলো যে আমি 60 বছর বয়সে গিয়ে 1,000 টাকা পেনশন নেবো। তারপরে ওনার হয়তো মনে হলো 5 বছর পরে, 7 বছর পরে মনে হলো যে আমার 1,000-এ হবে না, আমার এখন ক্যাপাসিটি বেড়েছে, আমি ওটাকে বাড়াতে চাই, সে অপশানও আছে। তাহলে উনি যখন 3,000, 5,000 যেটা চুজ করবেন, সেরকমভাবে প্রিমিয়াম দিয়ে ওনাকে আবার ওটাকে রিভাইজ করতে পারবেন, আপডেট করতে পারবেন। আচ্ছা, এটা তো সব স্তরের মানুষ, সবার জন্য আছে, এটা খুব ভালো স্কিম, এটা খুব ভালো স্কিম, খুবই ভালো স্কিম। এটা সবাই করতে পারবে, শুধুমাত্র যারা ইনকাম ট্যাক্স দেন তারা করতে পারবে না। তবে একটা লোক যে ইনকাম ট্যাক্স আজকে শুরু করলো,
পরে উনি হয়তো কোনো ইনকামটা আমার বেড়ে গেল, উনি ট্যাক্স দিচ্ছেন, কিন্তু এই পলিসিটা কন্টিনিউ চলবে, আচ্ছা। চালাতে পারবে। 18 বছরের ধরুন যারা সার্ভিস করে তারা কি এই স্কিমের মধ্যে আসতে পারবে? না না, ধরুন 18 বছরে কেউ করলো, সে 28 বছরে গিয়ে চাকরি পেলেন, তখন কি হবে? না তখন ওটাকে আপনার কন্টিনিউ হবে, কন্টিনিউ চলবে। আর একটা জিনিস বলি, এটা আপনার কেউ যদি মনে করে যে আমি চালাবো না, তাহলে নাও চালাতে পারে, তখন তার যে ফান্ডটা সেটা উইথ ইন্টারেস্ট তাকে ফেরত দেওয়া হবে সে তারপরে। বেশ, তাহলে আমরা তো বলতেই পারি যে সব ক্ষেত্রেই কিছু না কিছু একটা ডেভেলপমেন্ট হয়েছে, সমস্ত ক্ষেত্রেই একটা ডেভেলপমেন্ট হয়েছে, এবং তার এফেক্ট আমরা প্রত্যেকেই মোটামুটি পেয়েছি, এটুকু বলাই যেতে পারে। এর সঙ্গে আরেকটা বলি যে আরেকটা যারা আপনার কার্পেন্টার, তারপরে কুমোর, কামার, ওদের জন্য একটা ভালো স্কিম আছে, যে আপনার PM বিশ্বকর্মা স্কিম একটা আছে, ওটাও আপনার আনঅর্গানাইজড সেক্টরের জন্য আছে, ওটাও খুব ভালো স্কিম। ওটার মানে দুটো পার্টে হয়, একটা হচ্ছে আপনার প্রথম শুরু হয় 1 লাখ টাকা দিয়ে, ওটাকে রিপেমেন্ট করে আর একটা লোন দিতে পারে, 2 লাখ পর্যন্ত লোন পেতে পারা যেত। হ্যাঁ, সেক্ষেত্রে ইন্টারেস্ট অনেক কম, ইন্টারেস্ট আপনার 5% অ্যাকাউন্টে চার্জ করা হয়, আর এমনি ফিক্সড রেট অফ ইন্টারেস্ট চার্জ করা হয় 13%, গভর্নমেন্ট সাবসিডি দেয় 8%, ব্যাঙ্কগুলো চার্জ করে মানে 5%। তার সঙ্গে আপনার ওর যে ক্রেডিট গ্যারান্টি ফিজ একটা পেমেন্ট করতে হয়, সেটাও গভর্নমেন্ট পেমেন্ট করে, সেটা বড়োয়ারকে পেমেন্ট করতে হয় না। তারপরে ওনাদের ওই যে আপনার কিছু যন্ত্রপাতি কিনতে হয়, সেটার জন্যও গভর্নমেন্ট সাপোর্ট দেয় 15,000 টাকা করে। এবং যখন সে ট্রেনিং করে, ওই বিভিন্ন প্রথম যে লোনটা পাওয়ার জন্য আপনাকে 5 থেকে 7 দিন ট্রেনিং তাকে নিতে হয়, আর পরেরটা 15 দিন ট্রেনিং নিতে হয়, এবং ওই ট্রেনিং পিরিয়ডেও তাকে প্রতিদিন 500 টাকা করে তাকে পেমেন্টও দেওয়া হয়। আচ্ছা, বাহ। তো এই স্কিমগুলো ধরুন পাওয়ার জন্য কোথায়, কার সঙ্গে, কিভাবে সবাই যোগাযোগ করবে? আপনি একদম সবথেকে ভালো জায়গা হচ্ছে আপনি ব্যাংকের যোগাযোগ করবেন, ওনারা কি করতে হবে, কিভাবে করতে হবে, সবই বলে দেবেন, সব বলে দেবেন। মানে যে কেউ যে কোনো ব্যাংকে গিয়ে, মানে তার নিয়ারেস্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। বিভিন্ন ধরনের যে স্কিমগুলো রয়েছে, চাষ থেকে শুরু করে একদম ব্যবসা পর্যন্ত, একজন ইয়াং ছেলেকে, মানে ইয়াং যা যুবক, তাদেরকে দাঁড় করানো পর্যন্ত বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। একদম একদম। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা সরকারের যে 12 বছর কার্যকাল যে পূর্ণ হলো, এই সময়ের মধ্যে কি কি ধরনের স্কিম চালু মানে হয়েছে, বা তার এফেক্ট আমরা যারা পেয়েছি, অনেকেই আমরা পেয়েছি এর এফেক্ট। তো আমরা চাইবো যারা এই স্কিমগুলোর আওতায় যারা এখনো পর্যন্ত আপনারা নেই, তারা কিন্তু আপনার পাশের যে কোনো ব্যাংকে গিয়ে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার ফজল মাহমুদকে। ফজলবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এখন লোকগীতি শুনবেন সনজিৎ মণ্ডলের কণ্ঠে। তাহারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, তো তাহারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, কখন আসে যায় যে, কখন বাউল রাজা সেজে, বাউল রাজা সেজে, তো তাহারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, তো তাহারা বাজায় আমি, আমায় বাজায় কে যে। ঘষে মেজে ভালো রাখি এই দু তারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি, ঘষে মেজে ভালো রাখি এই দু তারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি, মাজার কষ্ট এই দো তারা বেসুরো যাই বেজে, হাজার
হাজারে তারে বাধায় আমি বাজাই কোষে কেজে, আমি বাজাই কোষে কেজে। তো তারা বাজায় আমি আমায় বাজাই কেজে, তো তারা বাজায় আমি আমায় বাজাই কেজে। সেজে কেজে হাজার তারা এজে, যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে। বাউল রাজা সেজে কেজে হাজার তারা এজে, যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে। ভোরের সাজে বাউল রাজে, বাউল রাজা কেজে, বিনা হাতে বাজাই কত সন্ধ্যার সাজে সেজে, কত সন্ধ্যার সাজে সেজে। তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কেজে, তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কেজে। কখন আসে যাই যে কখন বাউল রাজা সেজে, বাউল রাজা সেজে। তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কেজে, তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কেজে। এতক্ষণ লোকগীতি শুনলেন, শিল্পী ছিলেন সনজিৎ মণ্ডল। এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।